গানের কণা শুনতে গো আমি নিঃশ্বাসে প্রশ্বাসে তবু দয়ায় আছে মিশে তোমার গানের কণা শুনতে গো আমি রঙের আবরণে রেখেছ যখন তোমার দিনের পথে জীবন তোমার দিনের পথে আমার সকল কাজে সকাল দুপুর সাথে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে ক্ষমা করো পাপিকে তোমার নামের গুণে কাজে পাই যেন বিবেক পাগল তুমি যে মহান তুমি যে মহান তুমি যে আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত চলে আসছি তো পর্যায়ে কথা বলার মতো সাবেক ছাত্র নেতা আমাদের একত্রিত হয়ে শুরু থেকে বসে রাখছে, ঠিক আছে? আমাদের প্রোগ্রাম ছিল আমাদের ভাষণ প্রবর্তনা সম্মান সেক্রেটারি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين শহীদ কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই কৃতি সমাবেশ সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি সেনারি ভাই এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুরের সম্মানিত পরিচালক এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ প্রাণপ্রিয় সহযোগী এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেক গরমের কারণে এখন সালামের জবাব দিতেও একটু কষ্ট লাগতেছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুক্রবার, সবার মনে আছে? নামাজ খুব আসন্ন, আমাদের বক্তব্য সংক্ষিপ্ত, অনেক বক্তব্য শুনেছেন। আমি লম্বা সময় নিতে চাই না, তিনটা কথা বলবো, কথা বলার পরে আমার কথা শেষ। এক নম্বর হচ্ছে বক্তব্য চলে আসছে, এক নম্বর হলো আমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসাবে দুনিয়াতে আসছি, ঠিক না? দুনিয়ার যে আমরা সাধারণত খলিফা দেখি, যে কাপড় সেলাই করে, এই খলিফার সাথে ওই খলিফার কিছু মিল আছে। আপনি যদি একটা কাপড় নিয়ে দেন কোনো খলিফাকে, বলেন যে এটা কাপড় সুন্দর করে এভাবে আমাকে সেলাই করে একটা পাঞ্জাবি বানায় দিন, আর যদি ওই খলিফা এই পাঞ্জাবিটা ঠিক না বানায় উল্টা করে বানায় বা কোনো জায়গায় চিপা বানায় দেয়, আপনি আর করতে পারবেন না, এটা অনুপযোগী হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দুনিয়াতে দিয়ে পাঠাচ্ছেন, এটা সুচারুভাবে শেষ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই পালন করতে হবে। ব্যর্থ ঘটলে আল্লাহর পক্ষ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না। এক নম্বর কথা। দুই নম্বর হলো যারা কাজ করতে চান, যারা এই দিনের জিম্মাদারি পালন করতে চান, তাদেরকে তিনটা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এলো এক লোক, এসে বললেন যে আমি দ্বীনের দাওয়াতি কাজ করতে চাই, ইসলামের দাওয়াতি কাজ করতে চাই, ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছাতে চাই, প্রতিটি সমাজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই এবং দায়ী হিসাবে ভূমিকা পালন করতে চাই। আল্লাহর রাসূলের সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তিনটা প্রশ্নের উত্তর চাই তোমার কাছে। কয়টা প্রশ্নের? তিনটা প্রশ্নের। এক নম্বর হলো তুমি যা বলো সেটা কি তুমি ভুলে যাও?
প্রথম প্রশ্ন। তুমি যে মানুষকে বলো এটা কি তুমি ভুলে যাও? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি যা করো সে অনুযায়ী কি কাজ করো? যা বলো সে অনুযায়ী কি কাজ করো? 3 নাম্বার প্রশ্ন হলো তুমি যা নিষেধ করো সেই নিষিদ্ধ কাজ কি তুমি করো? সে বললো যে আমি এগুলি তো করি। দ্বিতীয়বার তিনি বললেন যে তাহলে এগুলি আগে সংশোধন করে আসো, তারপর তুমি দাওয়াতি কাজের জন্য উপযুক্ত হবে। বুঝতে পারছেন? প্রথম হলো যে আমি যে কাজের জন্য মানুষকে ডাকবো সেই কাজের দায়িত্ববোধ যেন আমি না ভুলে যাই। আমি যেন সেই কাজের দায়িত্ববোধ থেকে না সরে যাই। আমি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে, মানুষকে যখন সে ধরে ডাকবো, সে দাওয়াত দিয়ে মানুষের কাছে সে দাওয়াত পৌঁছাবো, তখন যেন সেই দায়িত্ববোধ থেকে আমি না সরে যাই। 2 নাম্বার হলো যে এমন সূরা সফের 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তোমরা এমন কাজ কেন করো যা তোমরা করো না। এরপর আয়াত বলছে কাবুরা মাকতানি ইনদাল্লাহ, আল্লাহ অনেক রাগান্বিত হয়, আল্লাহর কাছে খুবই রাগান্বিত বিষয় যে তুমি কাজ যেটা বলবে এটা করবে না, এটা আল্লাহর কাছে খুবই রাগান্বিত বিষয়। সুতরাং আমরা যারা দায়িত্ববান ভূমিকা পালন করব, মনে রাখতে হবে যে আমি যে কাজ করব, যেই কথা বলবো সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে। 3 নাম্বার হলো মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখা আমার কাজ। সেই অন্যায় কাজ থেকে বিরত রাখতে গিয়ে যদি আমি নিজে অন্যায় করি তাহলে আমার কথা দিয়ে কোনো লোক উপকৃত হবে না। এই জন্য আমাদেরকেও আসসালামু আলাইকুম। তিন নাম্বার হলো যে তাহলে আমাদেরকে সেই নিষিদ্ধ কাজগুলি যখন অন্যদেরকে বিরত রাখতে বলবো, আমাদের নিজেদেরকেও সেটার থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা, সব শেষে আমি 3টা কথা আপনাদের কাছে রাখতে চাই। সর্বশেষ বলতে চাই যে জামাত ইসলামী আমরা করতেছি এটা দুনিয়ার যেসব অন্যান্য দল আছে এই দলের মতো নয়। এটা মনে রাখতে হবে, অন্যান্য কোন দলের মতো নয়। জামাত ইসলামী চাইলে এইবার যে পরিবর্তন হয়েছে এরপরে আমরা 10 জনকে হত্যা করতে পারতাম না? আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, অনেক প্রতিশ্রুতি নিয়ে আমরা ময়দানে দাবি করতে পারতাম, অন্য দখল দায়িত্বে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা কি করেছি? ইসলামী আন্দোলনের মধ্যে এটাই পার্থক্য। সুতরাং আমাদেরকে আগামী দিনে এই ময়দানে সকল মানুষের কাছে আমাদের যোগ্যতা দক্ষতা দিয়ে গুণাবলী দিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। সবাইকে সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ সময় খুব স্বল্প, সময় খুব স্বল্প। আমাদের মধ্যে উপস্থিত আছেন কাওয়ালদিয়া থানার ভারপ্রাপ্ত সভাপতি এবং ছাত্র শিবিরের নেতা। আমাদের মধ্যে উপস্থিত আছেন, সময়ের স্বল্পতার কারণে দিতে পারলাম না। এখন আলোচনা পেশ করছেন গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি ওনারা আলোচনা করবেন। ভাই ভিতরে যারা আছি আমরা একটু এখানে চলে আসি, পিছনের দিকে জায়গা ফাঁকা আছে ভাই, আপনাদেরকে শ্রোতা একটু দেখি, আপনারা আমাদেরকে দেখেন, একটু জায়গা দেন। হ্যাঁ একটু চাপে যাবেন বসেন ভাই, শেষ করে আমরা অল্প সময় আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। যেখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি ভাই যেখানে কথা বলছেন, এরপরে আর কথা থাকে না, আর গরমের ভিতরে অনেক সময় আপনারা অতিবাহিত করেছেন। ভাই ভিতরে থাকলে চলে আসেন, বসার জায়গা আছে। আমরা সময় সংক্ষিপ্ত, ভাই মূল আলোচনা করছেন, আপনাদের নেতৃত্বে আলোচনা করেছেন। আমরা ওনারা কোরআন হাদিসের দৃষ্টিতে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন, বুঝিয়েছি। শ্রমিক কল্যাণ ফেডারেশন কি এবং কি
আমরা কি কাজ করতেছি, আমরা কিরকম বৈষম্যের শিকার ছিলাম গত 15 বছর। সংক্ষেপে এই 15 মিনিটে আমি মূল কয়েকটা পয়েন্ট আমার নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আমাদের প্রথম যে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত যে সরকার, 4 দলীয় ঐক্যজোট নামক এক সরকার ছিল, সেই সরকারের আমাদের জামাত ইসলামের প্রতিনিধি হিসাবে আমাদের 2জন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, 3টা বিভাগের দায়িত্ব পালন করেছেন, কৃষি, শিল্প এবং সমাজ কল্যাণ বিভাগ। সেখান থেকে শেষ করার পরে আমরা জানি, যেহেতু সময় কম, একেবারে সংক্ষেপে বলতেছি, এই বিষয়গুলো ইতিহাসটা আপনাদের জানা থাকা দরকার। 2005 সালে যখন আমাদের এই 4 দলীয় ঐক্যজোটের যখন শান্তিপূর্ণ বিদায় অনুষ্ঠান হওয়ার কথা, তাদের মেয়াদ পূর্তি উপলক্ষে যখন সেই পল্টনে সমাবেশ হওয়ার কথা, তার 2 দিন আগ মুহূর্তে 28 তারিখে সমাবেশ হওয়ার কথা, 2 দিন আগে আমাদের 26 তারিখ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই গাজীপুর জেলা এবং মহানগর অবিভক্ত সভাপতি আমাদের প্রিয় ভাই শহীদ রুহুল আমিন, এখানে অনেকেই হয়তো দেখছেন, অনেকেই দেখেন নাই, আমাদের শহীদ রুহুল আমিন ভাইকে অত্যন্ত নির্মমভাবে আমাদের জয়দেবপুরে সেই আমাদের সংগঠনের যে কার্যালয় আছে, সেই কার্যালয়ের সামনে 2006 সালের 26 অক্টোবর মাগরিবের নামাজের পরে উনি নামাজ আদায় করে সেখানে গিয়েছেন। সেখানে আমাদের এই যে স্বৈরশাসক পালিয়ে গেলেন, সেই স্বৈরশাসকের দোষরা এই 26 অক্টোবরে আমার প্রিয় ভাই রুহুল আমিনকে নির্মমভাবে সেখানে হত্যা করেছে। প্রিয় ভাই, শহীদ রুহুল আমিন ভাইকে সেই দিন হত্যার মধ্য দিয়ে, একজন জাতীয় মানের শ্রমিক নেতাকে হত্যা করার মধ্য দিয়ে আজকের এই বিগত যে স্বৈরশাসক পালিয়ে গেলেন, সেই স্বৈরশাসক তার খুনের যাত্রা শুরু করে দিল। সম্মানিত ভাইরা, সেই 26 অক্টোবরের পরে 2 দিন পরে 28 অক্টোবর ইতিহাস সাক্ষী ঢাকার রাজপথে সেদিন আমাদের প্রিয় ভাই হাফেজ, শিকন, মুজাহিদ, আমাদের শ্রমিক নেতা, শ্রমিক রিক্সা চালক, ঢাকার রাজপথের সেই রিক্সা চালক আমাদের শ্রমিক নেতা হাবিবুল সহ অসংখ্য ভাইদেরকে সেদিন ঢাকার রাজপথে লগি বইটাকে হত্যা করতে, শুধু কি হত্যা করে ক্লান্ত হয়েছিলেন? আমার ভাইয়ের লাশের উপর নৃত্য করেছিলেন সেদিন। আমার ভাইয়ের মুখ থেকে, একজন কোরআনের হাফেজের মুখ থেকে, যিনি তার দেহকে কোরআনের বাণী রঙিন করেছিলেন, যিনি প্রতিনিয়ত কোরআনের হাফেজ হিসেবে কোরআন তেলাওয়াত করতেন, সেই হাফেজ শিকন ভাইয়ের মুখের দাঁতগুলোকে পাশের সেই লগি বইটা দিয়ে কুচিয়ে কুচিয়ে, আমার সেই রিক্সা চালক শহীদ হাবিবুর রহমানের ভাইয়ের লাশটাকে এতভাবে ক্ষতবিক্ষত করেছিলেন যে তার কোথাও সেই লাশটাকে চিনতেও কষ্ট হয়েছে। সম্মানিত ভাইরা, 2006 সালের সেই 28 অক্টোবরের ঐশ্বরিক সেই হামলার বিবরণ দেশ এবং বিদেশ, আন্তর্জাতিক মহল যখন এই সরকারকে, তৎকালীন সেই আওয়ামী লীগ সরকারের সেই আওয়ামী লীগের লোকজনকে যখন খুনি হিসাবে সাব্যস্ত করা শুরু করলো, তারপরে 2 বছর সেখান থেকে যায় সেনা শাসক। তারপরে ঘটনা আমরা জানি, 2008 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনের পরে 2009 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে শহীদ শরীফুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে, যাদের যদি কেউ বাড়ি রাজশাহীতে থাকে অথবা কেউ যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতা, যার চেহারা, যার গঠন, যার আকৃতি, যার কোরআন এবং হাদিসের জ্ঞান সমস্ত ছাত্র শিক্ষকরা ব্যাংকে অনুপ্রাণিত হতেন, সেই ছাত্ররা শহীদ শরীফুজ্জামান। শুধু তারা হত্যা করেই ক্ষান্ত হয় নাই, শহীদ শরীফুজ্জামান নোমানী ভাইয়ের সাথে যে সাথীরা ছিলেন, সেই সাথী ভাইদের মাঝে যারা আহত হয়েছিলেন তাদেরকে গ্রেফতার করে 2009 সালের সেই হত্যাকাণ্ড, বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ছাত্রলীগ তার হত্যার নৈরাজ্য বিভিন্ন ক্যাম্পাসে শুরু করে। তারপরে 2010 সাল 9 সালের শেষ দিকে, এটা হলো অক্টোবরের 13 তারিখ, ডিসেম্বরের দিকে আপনারা তখন মনে আছে কিনা যে পদ্মা সেতুর টাকা ভাগাভাগি নিয়ে চাঁদা তোলা হচ্ছিল। পদ্মা সেতুর চাঁদা তোলাকে তুলে সেই টাকাকে নিজেদের ভিতরে ভাগ বন্টন করার জন্য রাতে তাদের বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল হয়। তখন আমার সেই ক্যাম্পাসে সুযোগ হয়েছিল
ভাইয়ের হত্যা দিনে আমি সেখানে ছিলাম। সেখানে পদ্মা সেতুর টাকাকে ভাগাভাগি করতে গিয়ে তাদের রাতে গোলাগুলি হয়ে 2 গ্রুপের মধ্যে ছাত্রলীগের একজন নেতা। পরবর্তী এটার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সেইভাবে সংঘর্ষ হয়। সেখানে তাদের একজন ভাই মারা যায়। মারা যাওয়ার পরে তাকে ম্যানহোলে তারা নিজেরা রেখে দেয়। সেই ম্যানহোলে ফারুক হত্যাকে কেন্দ্র করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি শহীদ আমাদের শামসুল আলম গোলাপকে গ্রেপ্তার করে। সেই গোলাপ ভাইকে গ্রেপ্তার করার পরে র্যাব ঢাকাতে নিয়ে এসে স্পেশাল ব্রাঞ্চ, যেটা আজকে আয়নাঘর শুরু হয়েছে, আপনারা ইতিমধ্যে আয়নাঘরের সন্তান তো জানেন নাকি, সেখানে নিয়ে এসে আমার শামসুল আলম গোলাপ ভাইকে অকথ্য গোলাপ ভাই বলে বলছেন যে তাকে ঝুলিয়ে পিটানো হয়েছে। বলা হয়েছে যে গোলাপ, তুমি শুধু বলবা তোমার এই ঘটনার সাথে আমিরে জামাত জড়িত। গোলাপ ভাইকে যখন প্রেস কনফারেন্সের মিডিয়ার সামনে নিয়ে আসা হলো 2-3 দিন পরে, গোলাপ ভাই সেখানে বলেছিলেন যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের সামান্য সভাপতি, আমার সাথে সর্বোচ্চ কেন্দ্রীয় সহ শিবিরের কেন্দ্রীয় সভাপতি কথা, কিন্তু আমির জামাত অনেক দূরের কথা, আমরা তার সাথে বলবো। এই কথা বলার পরে যখন আমির জামাতকে গ্রেপ্তার করার কোনো কুল কিনারা না পেল, সারা দেশে চিরুনি অভিযান শুরু করলেন। চিরুনি অভিযান করে আমাদের নেতৃবৃন্দকে, বিশেষ করে ছাত্র শিবিরের এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার শুরু করলেন। সম্মানিত ভাইরা, এর পরে 2010 সালে আজকের যে সিলেটে কিছুদিন আগে এই যে আমাদের নোয়াখালী ফেনী যে বন্যা শুরু হলো, এই বন্যাটা কি আমাদের তৈরি নাকি আল্লাহ দেওয়া বন্যা? মানুষের তৈরি করা সিস্টেম। ওই অঞ্চলে যারা বাড়ি, আজকের এই বন্যা কিন্তু ওইখানকার যে ভাত পানি ছেড়ে দেওয়ার কারণে আমার দেশের অনুরূপ ভাবে 2001 সাল থেকে আমাদের নেতৃবৃন্দ আজকে যেটা জাতির মানুষ 50 বছর পরে যেটা অনুধাবন করে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সেটা 50 বছর আগেও বলে। আমাদের নেতৃবৃন্দর টিপাই মুখ ভাগকে রক্ষা করার জন্য, সেই সিলেটের টিপাই মুখ ভাগকে ভেঙে দেওয়ার জন্য, তারপরে রাজশাহীর ফারাক্কা বাঁধকে ভেঙে দেওয়ার জন্য যখন ভারত বিরোধী লং মার্চ শুরু করলেন, ভারতের সেই রাজশাহীর ময়দানে সভা করলেন, সেই সভা থেকে আসার পরে কিন্তু এই ফারুক হত্যা করলেন 1 সপ্তাহ পর। সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো। সম্মানিত ভাইরা, এই গ্রেপ্তারের পরে আমাদের নেতৃবৃন্দকে 50 বছরের কথাগুলো মীমাংসিত একটা ইস্যু নিয়ে আমাদের নেতৃবৃন্দকে একের পর এক নির্যাতন করা। সময় যেহেতু কম, আমরা 2009 সালের পরে আমাদের সেখানে আল্লামা প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি গ্রেপ্তার করা। প্রিয় আল্লামাকে গ্রেপ্তার করার পরে তাকে ফাঁসির রায় দেওয়া। সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে 2013 সালে প্রায় সারা দেশে 231 জন মানুষ তার জন্য জীবন। সম্মানিত ভাইরা, প্রিয় আল্লামার সম্পর্কে জানেন যে গোটা পৃথিবীতে ইরাক এবং সিরিয়ার যুদ্ধের যিনি মীমাংসিত করেছিলেন, গোটা পৃথিবী থেকে যে 2-3 জন মানুষ যারা দাওয়াত পেয়েছিলেন, সেই 3 জনের একজন ছিলেন আমাদের আল্লামা। আমরা শুধু কাবা ঘরের বিরুদ্ধে অনেকে হজ উমরা করতে গিয়ে কাবার বিলাপ করতে নিজেকে সার্থক মনে করি। সেই কাবা ঘরের ভিতরে যিনি নামাজ পড়ার জায়গা পেয়েছিলেন, তিনি ছিলেন আমাদের আল্লামা, যিনি 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 50 বছর, 1টি নয় 2টি নয়, গোটা পৃথিবীর প্রায় 1.5 শতাধিক দেশে তিনি ইসলামের আহ্বান পৌঁছিয়েছিলেন। যিনি 1 জন নয় 2 জন নয়, যার হাত দিয়ে সশাস্তি 1000-এর উপরে 2000-এর উপরে মানুষ যার হাত দিয়ে মুসলমান হয়েছিলেন, আমাদের সেই প্রিয় আল্লামাকে গ্রেপ্তার করে ফাঁসি, অন্যায় করে ফাঁসি, ফাঁসির রায় তাকে দেওয়া হলো। ফাঁসি দেওয়া হয় নাই, সেই রায় দিল। তার ধারাবাহিকতা 2013 সালে শাপলা চত্বরে আমাদের দেশে আলেমদেরকে নিয়ে সেখানে একটা ক্লিন হার্ট অপারেশন করে, সেটা কি শ্বাস লাইট বন্ধ করে দিয়ে আজকে যিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, আজকে যিনি বিশাল দুর্নীতিগ্রস্ত সে প্রমাণ হয়েছে, এই পুলিশের আইজিবি বেনজির, তার নেতৃত্বে, ডিবি হারুনের নেতৃত্বে আমাদের সেই কোমলমতি মাদ্রাসা ছাত্রদেরকে সেদিন পাখির মতো করে দেওয়া। সম্মানিত ভাইরা, এই 13 সালের হেফাজতের ঘটনা, আমি যদি সময় পাব খালি মূল বিষয়টা বলতেছি। তারপরে বিডিআর বিদ্রোহ, সেখানে আমাদের দেশের যারা সেনা চৌকুশ সেনা অফিসার ছিলেন তাদের হত্যা। এর ধারাবাহিকতা 2013 গেল 2018 সালে ভোটবিহীন নির্বাচন। 2018 সালে সেই ভোটবিহীন নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোটটা কোথায় হলো? রাতে হলো। আমি এক কদম 2006 সালে ভোটার হয়েছি, আজ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি কোনো ভোট দিতে, আমার পরিবার ভোট কেটে যেতে পারে নাই। আমার বিশ্বাস আমার মতো আপনারাও এখানে অনেক ভোট দিতে। আমাদের ভোটার অধিকার, আমাদের সাংবিধানিক একটা অধিকারকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, যে সমস্ত মানুষ কোনোদিন
এলাকার একজন মেম্বার হওয়ার স্বপ্ন দেখে নাই, যাদের সাথে এমন কোন জনসম্পৃক্ততা নাই, যিনি একটা এলাকার কাউন্সিলর হতে পারবে না, যিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে নাই, যিনি একটা ওয়ার্ড কাউন্সিলর হওয়ার যোগ্যতা রাখে নাই, আমরা দেখলাম সেই গায়ক নায়ক, সেই নায়িকা গায়িকা নৃত্যকারীরা আমাদের দেশের জাতীয় নীতিবিদদের সংসদে। এই অবস্থায় জাতির যখন দুর্দিন, সেখানে তারা মানবতার ভুলি শুনলেন। 18 সাল গেল, আমাদের সর্বশেষ যে 24 সালের নির্বাচন, এই নির্বাচনে একতরফা নির্বাচন শুরু হয়েছে। 23 সাল সেই নির্বাচনে একতরফা নির্বাচন করে আমাদের দেশের ছাত্র সমাজকে, আমাদের দেশের তরুণ সমাজকে গ্রহণ করে পরোক্ষভাবে যারা এদেশের আলেম ওলামা, বিশেষ করে এদেশে যারা ইসলাম প্রিয় তৌহিদি জনতা তাদেরকে গ্রহণ করেছেন, আমাদের প্রিয় মাওলানা মিজানুর রহমান আজারীকে দেশ থেকে করতে বাধ্য করেন। মুফতি কাজী ইব্রাহিম তাকে গ্রেপ্তার করে নির্যাতন করলেন। সেই নেত্রকোনার ছোট্ট মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নির্যাতন করে সেখানে গ্রেপ্তার করলেন। দলমত নির্বিশেষে, কোন দলমত নয়, সকল দলমত নির্বিশেষে সমস্ত আলেমদেরকে একের পর এক গ্রেপ্তার করে নির্যাতন করা হলো। আমাদের আমির হামজাকে নির্যাতন করা হলো দীর্ঘদিন কারাগারে। পরক্ষণভাবে আমাদের দেশের একজন কথিত নায়িকা বা বেশ্যা, যিনি মদের বোতল সহ ধরা পড়লেন ক্লাবে, সেই নায়িকাকে তৎকালীন জজ, দায়রা জজ, জজপুর থেকে তাকে জেলে পাঠালেন। সেই জজকে হাইকোর্টে যেয়ে বিচারপতির সামনে নতজোরে মাপ চেতে হলো যে আমার এটা ভুল হয়েছে। আমরা কি দেখলাম, 7 দিনের মাথায় সেই কথিত একজন নায়িকা মদের বোতল সহ ধরা পড়া করে তিনি বের হয়ে আসলেন, আর আমার দেশের আলেম সমাজকে এক নির্যাতন বিমান নিষ্পেষিত। এই 2023 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত আমাদের 5 জন জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি, তথাকথিত একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে 5 জন নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে ফাঁসি। আমাদের 13 জন নেতৃবৃন্দকে জেলখানায় দীর্ঘদিন রেখে তাদেরকে অবস্থায় এমন করা হয়েছে, সেখানে জেলখানার ভিতরে মারা গেছে আমাদের 13 জন নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ। সর্বশেষ আমরা কি দেখলাম, আমাদের যে প্রিয় আল্লামার কথা বললাম, 2023 সালে কি হলেন, সুস্থ সুন্দর একজন মানুষ, যিনি কাশীপুর থেকে এখানে নিয়ে গেলেন 15ই আগস্ট তার বাবার মৃত্যুবার্ষিকী উদযাপন করার জন্য। 14ই আগস্ট তাকে বের করলেন। বের করার পরে সেখান থেকে নিয়ে গিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলেন, হাসি মুখে সবাইকে সালাম। আপনারা দেখেন নাই? সুস্থ সবল মানুষ। আমাদের এখানে ডাক্তার আমজাদ স্যার, উনি এই মেডিকেলে তখন ডাক্তার ছিলেন, উনি বলছেন যে আমি সাইদি হুজুরের সাথে আমার কথা হয়েছে, উনি সুস্থ আছেন। তারপরেও যেহেতু ওনারা ঢাকায় নিয়ে যাচ্ছে, আপনারা ঢাকায় যোগাযোগ করেন, আর ঢাকায় যাতে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পরে একজন সুস্থ মানুষকে মাত্র 2-3 ঘন্টার ব্যবধানে আমাদের ভাইরা জাতির কাছে এসে সুস্পষ্ট হয়েছে, আল্লাহ আমাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে? ওই 2006 সালে লগি বৈঠা নিয়ে যিনি যারা রাজপথে নৃত্য করেছিলেন, সেই নৃত্যকারীর ভাই মাতার ভাই ডাক্তার হয়েছে দিন আমার, সেই আল্লামাকে হত্যা করে শুরু করেন। সেখানে আল্লামার জানাজা করতে পারার জন্য আমাদের বিশেষ করে শ্রমিক কর্মী জনতা আল্লামার জানাজা করবেন ঢাকা রাজপথে আল্লামার জানাজা করার জন্য সবাই মিলে চেষ্টা করলেন ঢাকা রাজপথে জানাজা করতে। সেখানে আমাদের সুযোগ হয়েছিলেন তার পিরোজপুরের বাড়িতে জানাজায় যাওয়ার জন্য। সেখানে যেতে প্রতিদের মধ্যে অসংখ্য গাড়ি চলে, সেখানেও শান্তিপূর্ণভাবে জানাজা করতে দেওয়া, মানে সবাইকে করতে দেওয়া হয়নি একসাথে। কিন্তু সেখানে আমরা যে কি দেখলাম, একজন বিধর্মী সুখরঞ্জন বালি সেখানে সাক্ষী দিলেন হাজার হাজার জনতার সামনে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কখনো রাজাকার হতে পারে। আমরা দুইবার এখানে হিন্দু অধ্যুষিত পিরোজপুর এলাকা 2বার আমরা ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়েছি। আজকে যে বিনা অপরাধে যে মিথ্যা অপবাদ দিয়ে আজকে তাকে যে হত্যা করা হলো, এই হত্যা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির অপরাধ, সেটা সে করে নাই। সুখরঞ্জন বালি কিন্তু সেদিন সাক্ষী দিয়েছিল। এই অবস্থার জাতির যখন সমস্ত আলেম ওলামা সহ জাতিকে যখন ভর্তি করেছিলেন, তার ধারাবাহিকতার 5 আগস্ট আমরা কি দেখলাম, 5 আগস্টের পূর্বে আমাদের এখানে ছাত্র জনতা, আমাদের দেশের যে নেত্রী চলে গেলেন পালিয়ে, বিশাল ইতিহাস। সময় থাকলে আমি এটা বিস্তারিত আলোচনা করতাম, সময় কম। সেখানে 1200 বছর আগে বাংলাদেশের এই উপমহাদেশের ইতিহাসে
1200 বছর পূর্বে একজন মাত্র ব্যক্তি তার সিংহাসন ছেড়ে পালিয়ে গেছিলেন, সেটা হচ্ছে রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেনের পরে এই 1200 বছরে এই উপমহাদেশ থেকে কোন রাজা পালিয়ে চলে যায় নাই। ওই জন্য জীবন দিয়ে গেছেন, শহীদ হয়েছেন, এখানে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, কিন্তু পালিয়ে যায় নাই। আজকে যে নেত্রী কথায় কথায় বললেন জনগণ না চাইলে আমি কিন্তু থাকবো না, দুর্ভাগ্য সেই নেত্রী কিন্তু তার দলের লোক বল, তারা পরিবার আত্মীয় এতিম করে রেখে সুধা সেই লক্ষণ সেনের মধ্যে চলে আমার আমাদের আল্লামা আজকে থেকে অনেক আগে বলেছিলেন যে বেশি লড়াচড়া করেন না, এমন ঝাঁকি দিবে কোথায় যায় করবেন, দিল্লি যায়। আজকে শহীদ আল্লামার সেই কথাটা কিন্তু শহীদ আল্লামা বলেছিলেন যে আমি বাংলার পূর্ব আকাশে এরকম একটা ঘন আভাস দেখতে পেয়েছি, তবে শুভের সাথে আসা অনেক কঠিন, কিন্তু ধৈর্য ধারণ করলে আল্লাহ এত সুন্দর বিজয় হয়তো বা দিবে যে বিজয় মানুষ কল্পনাও করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আজকে যে বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা কি কল্পনা করতে পেরেছি? না, আমরা কোনোদিন চিন্তাও করতে পারি না এই জগদ্দল পাথর, এই জালিম শাসক, এই স্বৈরাচার শাসক এইভাবে বিদায় নিবে। আল্লাহর ফয়সালা হলো চূড়ান্ত। তাহলে যেহেতু এই স্বৈরাচার শাসক বিদায় নিয়েছে, যে কথা বলতেছিলাম, এই জালিম স্বৈরাচার বিদায় নিলেন, তিনি বললেন জনগণ না চাইলে আমরা যাব না, আমি থাকবো না। কিন্তু এই জনগণ তাকে একজন দুইজন নয়, 1000-এর অধিক এই 5 আগস্ট পর্যন্ত 1000-এর অধিক ছাত্র এবং শ্রমিক জনতার জীবন দিয়েছে। অসংখ্য মানুষ আহত বঙ্গুত্ব বরণ করেছে। আমরা যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনে কাজ করি, শ্রমিক ছাত্রদের হয়তো বা তাদের একটা ভবিষ্যৎ আছে, সেখানে আন্দোলন করেছে কোঠাভিত্তিক নিয়ে। আপনারা জেনে খুশি হবেন এই আন্দোলনে আমরা শ্রমিকদের পক্ষ থেকে, শ্রমিক সারা বাংলাদেশে আমাদের কাছে তথ্য আছে 230+ শ্রমিক এই রাজপথে জীবন দিয়েছে। আপনাদের কাছে হয়তো 1-2 মনে হবে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পার্শ্ববর্তী এই যে ট্যাক্সি ইউনিটি বর্ষা সিনেমা হলের পাশে আমার প্রিয় ভাই গার্মেন্টস করে ট্যাক্সি ইউনিটির কাটিং সেকশনের কর্মী প্রিয় ভাই আজিজ সেখানে জীবন দিয়েছে। আজিজের পরিবারে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল, ট্যাক্সি ইউনিটিতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আমরা গিয়েছিলাম সরজমিনে কর্তব্য করার জন্য। আমরা বললাম যে আজিজ ভাই কীভাবে শহীদ হয়েছে আমাদের একটু বলেন। তার সাথীরা বললেন যে আমাদের গার্মেন্টস ছুটি দিয়েছে, এদিকে গন্ডগোল, আমরা সবাই ধরবে বেরোইছি। বের হওয়ার পরে পুলিশ চতুর্দিক থেকে গুলি করতেছে। আজিজ ভাই ভয়ে, সে তো কোনো দল করতো না, সে ভয়ে ওখানে একটা কবরস্থান আছে, কবরস্থানের দেওয়ালের পাশে সে শুয়ে মানে একটু বসার জন্য শুয়েছে। পুলিশ সেখানে উপর থেকে যে বিমান দিয়ে গুলি করছিলেন, আমার দেশে সেই শরীরের বলছে উপর থেকে পানি দিয়েছে, আসলে পানি দেয় না, সেখানে গুলি ছেড়েছে। বলছে উপর থেকে যখন গুলি ছাড়ছে, সেই গুলিটা আজিজ ভাইয়ের একেবারে পিঠে দিয়ে লেগে পেট দিয়ে দিল। আমার এই আজিজ ভাই মাত্র 2 মাস পূর্বে বিবাহ করেছে। 2 মাস পূর্বে তার বিবাহ হয়েছে। তার বিবির সাথে আমাদের কথা হয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম। তার বিবি বলেছে আমার সাথে আজিজ ভাই মাত্র 3 দিনের সাক্ষাৎ হয়েছে। বাসরের রাত, সেকেন্ড রাত, আর এরপরে 15 দিন পরে তিনি আসতে পেরেছিলেন। গার্মেন্টসে চাকরি করে, এই জন্য তার ছুটি ছিল। 3 রাতের সাক্ষাৎ, আমার 1 লক্ষ টাকা দেনমোহর, আমি দেনমোহরের 1 টাকাও আমার আজিজ। এই অবস্থা যখন শোনার পরে আমরা সেই শহীদ আমির হামজার যে ঘটনা, শাহাদাতের যে ঘটনা, এই ঘটনার সাথে আজিজ ভাইয়ের ঘটনা, সেই আজিজ ভাই আমরা আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কি করতে পেরেছি? আমাদের আমিরে জামাত বলেছেন যে এই শহীদরা হচ্ছে রাষ্ট্রের সম্পদ, এটা কোনো দলের সম্পদ নয়। দল মত নির্বিশেষে সকল শহীদদেরকে আমাদের সংগঠনের মূল সংগঠনের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে প্রদান করেছে। এই 1000+ শহীদদেরকে এই 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আমরা আজিজ ভাইয়ের পরিবারে গাজীপুর মহানগর থেকে 2 লক্ষ, আমাদের বাড়ি আবার শেরপুর, আমরা এই ভাইয়ের বাড়ি ও শেরপুর, আমরা আমাদের শেরপুরের স্থানীয় জামাতের সাথে যোগাযোগ করে সেখান থেকে আরো 2 লক্ষ। সর্বশেষ আজিজ ভাইয়ের ওয়াইফের যখন এই কথা শুনলাম, সেখানকার লোকাল থানা আমিরের সাথে কথা বললাম, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির সাথে কথা বললাম যে ভাই আমার ভাইয়ের এই ওয়াইফটা জুলুম মজদুরের শিকার, আজকে তার স্বামী শাহাদাত বরণ করেছে, কিন্তু তার দেনমোহর পরিশোধ করা হয়নি। আমার আজিজ ভাইকে নিঃসন্দেহে একজন শহীদ জান্নাতে যাবে, কিন্তু এই দেনমোহরের দাবি যদি তার বউ যদি না ছাড়ে, তাহলে তো তার জন্য কঠিন হয়ে যাবে। এটা একটা ঋণ,
সাথে সাথে আমাদের সেখানকার লোকাল থানা আমির সেই দেনমোহরের 1 লক্ষ টাকা পরিশোধ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন জায়গায় শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করছি। আজকে বিভিন্ন দল শহীদের তালিকা করছে, কিন্তু হাসপাতালে যে আমার শ্রমিক ছাত্র জনতা আহত পঙ্গুত্ব হয়ে কাতরাচ্ছে, তাদের কিন্তু কেউ খোঁজ দিচ্ছে না, তাদের চিকিৎসার সুব্যবস্থা করতেছে না। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক আমাদের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে গত মাসের এই মাসের 10 তারিখে বসেছে। বসার পরে সারা দেশে আমাদের শ্রমিকদের যত শ্রমিক যেখানে হোক, বাংলাদেশের যে প্রান্তরে যে শ্রমিক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এই শ্রমিকদের সকল চিকিৎসার দায় দায়িত্ব শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়েছে। আলহামদুলিল্লাহ। এবং আমাদের পক্ষ থেকে আইএলও, শ্রম মন্ত্রণালয়, বিজিএম, আমরা প্রত্যেক জায়গায় দাবি জানিয়েছি এই শ্রমিক পরিবারে যারা শাহাদত বরণ করেছে শ্রমিকদেরকে একটা সম্মানী ভাতা দিতে হবে এবং তাদের পরিবারের প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে একজনের চাকরির ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইরা, এই কাজগুলো আমরা করতেছি শ্রমিক কল্যাণ ফেডারেশন। এখন দেখুন, এই গাজীপুর মহানগরীতেই প্রায় 50 লক্ষ শ্রমিকের উপর। এখন আমরা নেতৃবৃন্দ আছি 10-12 হাজার। এই 10-12 হাজারের পক্ষে কি 50,000 লোকের সেবা দেওয়া সম্ভব? এই ক্ষেত্রে যদি আপনারা যারা আছেন, আপনারা যদি সবাই আগে আসেন, তাহলে আমরা সবাই মিলে যদি এই কাজটা করি, তাহলে আমাদের পক্ষে সম্ভব না? সম্মানিত ভাইরা, আরেকটা বড় প্রবলেম আছে, 1 মিনিট শেষ করি। সেটা হচ্ছে যারা শ্রমিকদের সমস্যার সমাধান করার জন্য নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে তথাকথিত যারা শ্রমিক নেতা, আমাদের মতো শ্রমিক নেতা, আমরা এতদিন এটা জানতাম না। এরা হচ্ছে মালিকের, এক কথায় বলতে পারেন 2-1টা শ্রমিক নেতা বাদে অধিকাংশই শ্রমিক নেতা মালিকের কাছে বিক্রি হয়ে যায়। মালিকের সাথে এমন ভাবে সমঝোতা করে শ্রমিকের স্বার্থ সহ বিক্রি করে দেয়। সর্বশেষ আমরা কয়েক জায়গায় গিয়েছি, আইএলওতে একটা তথ্য আছে, সারা দেশের এখন 54টা শ্রমিক সংগঠন আছে। 54টা শ্রমিক সংগঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের তালিকায় আসলো, হাতে গোনা 2-3টা শ্রমিক সংগঠন ছাড়া অধিকাংশ নেতা এসএসসি পাস করতে পারে না। একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, নৈতিক কোনো শক্তি নাই, চারিত্রিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে সে কি করবে? সে কি নৈতিকতা তার উপর বজায় থাকবে? সে তো তার নৈতিকতা নাই, তার ঈমান নাই, আমল নাই, তার একাডেমিক পড়ালেখা নাই। মূল জায়গায় যখন ফাইট করতে হবে, বিজিএমে যায় যখন বলতে হবে যে আমার শ্রমিকের বেতন 25,000 টাকা করতে হবে, সে তো বলতে পারবে না, কারণ সে ইংরেজি ভাষা জানে না, সে আরবি ভাষা জানে না, বায়ারকে কনভেন্ট করতে পারবে না, বিজিএম এর কথা বলতে পারবে না, কূটনীতিকদের সাথে কথা বলতে পারবে না। এরাই হয়ে আছে শ্রমিক। এদের কাজটি 5 মে যখন আসবে, কিছু লোকজন নিয়ে ডোল ডাবলা মিলে মোড়ে মোড়ে প্রোগ্রাম করবে, কিন্তু যেখানে শ্রমিকের সত্যিকার অধিকার আদায় করার জায়গা, সেই জায়গায় এরা কথা বলতে পারে। এরা সবাই হচ্ছে মালিকের এক প্রকার বলতে পারেন দূষণ। মালিকের কাছ থেকে পকেট কিছু মানি নিয়ে এরা শ্রমিকের উপর আরেক প্রকার জুলুম করে। এই জন্য আমরা যেটা মনে করি, বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা এই দেশটাকে একটা সুন্দর সোনার বাংলা করতে চাই, আমরা যদি এদেশের মানুষকে সোনার মানুষে পরিণত করতে চাই, তাহলে সবার আগে এই সেক্টরে ছাত্রদের যেরকম ছাত্ররা কাজ করতেছে, কিন্তু বিশাল অধ্যুষিত সরকারি হিসাব অনুযায়ী 7.5 কোটি মানুষ শ্রমিক। এই 7.5 কোটি মানুষকে যদি আপনি নেতৃত্ব দিতে যান, তাহলে আপনাদের মতো যারা ভালো মানুষ আছেন, আপনাদের মতো জ্ঞানী ভদ্র নম্র যারা ইসলাম বুঝেন, আপনাদের মতো লোক না আসলে এই সেক্টর পরিবর্তন হবে। ভাইরা আমার, গাজীপুর মহানগরীর কথা বলি, এখানে 34টা শ্রমিক সংগঠন আছে। কোনো একটা কারণে এই 34টা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় মহানগর সভাপতি সেক্রেটারি বায়োডাটা চাইছিল। আমি গত সপ্তাহে এখানকার শ্রম আদালতের যে ম্যাজিস্ট্রেট, তার সাথে দেখা করতে গেছি। সেই বায়োডাটার কাছে আমরা 2 জন ভাই গেছিলাম। বায়োডাটা সবারগুলো দেখতেছে, দেখার পরে বলতেছে যে আমি শ্রমিক কল্যাণ সভাপতি, আমি রাজশাহী ইউনিভার্সিটি স্যার, আমি এমফিল গবেষক, আমার ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স। আমি যে ভাইকে সাথে নিয়ে গেছি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ থেকে মাস্টার্স করা, ওনার এমবিএ করা। আমরা বায়োডাটা দিয়েছি আরিফ রব্বানী ভাই, উনিও টাঙ্গী কলেজ থেকে মাস্টার্স করা। আমরা বায়োডাটা দিয়েছি আমাদের আপনাদের সাবেক সভাপতি রহমতুল শিবন, উনিও মাস্টার্স করা। আমরা এরকম 5 জনের তালিকা দিয়েছি, 5 জনই মাস্টার্স পাস, 5 জনই গার্মেন্টস সেক্টরে বড় কর্মকর্তা, 5 জনই যখন এটা ম্যাজিস্ট্রেট দেখছে। আর বাকি যে 30 জন দিয়েছে তাদের অবস্থা হচ্ছে কেউ 8 পাস, কারোর সার্টিফিকেট নাই, কারোর কেউ দস্তখত করতে পারে। তখন ম্যাজিস্ট্রেট বলতেছে যে আপনারা এত পড়ালেখা করে আপনারা এখানে শ্রমিক অঙ্গনে আসেন, শ্রমিক কাজ তো করবে শ্রমিকরা, আপনারা এই লিডার হয়েছেন কেন?
তখন আমি কিছু কথা তুলে ধরলাম, ধরার পরে বলছি যে আপনারা যেভাবে আগাচ্ছেন আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হবে আপনাদের। আমরা বিশ্বাস করি আপনারা যেভাবে আপনাদের আমিরে জামাত, উনি একজন সরকারি আমলা, উনি নিজে স্বীকার করেছেন যে আপনাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেভাবে পাঞ্চলি কথা বলছেন, আপনাদের আমিরে জামাত যেভাবে জাতির দুর্দিনে ছুটে চলে গেছেন, আজকে জাতির একটা এই দুর্দিনে যারা মুদ্রা রপিট আরেকটা দল যারা এই গার্মেন্টস সেক্টরে চাঁদা জুট নিয়ে লাফালাফি করতেছে, আর আপনারা যেভাবে শ্রমিকের পাশে থাকতেছেন, আপনারা বন্যার্থ মানুষের পাশে থাকতেছেন, আপনারা এই শহীদ পরিবারের পাশে থাকতেছেন, যে মানবতার সেবায় আপনারা লিপ্ত, আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সম্মানিত ভাইরা, আগামী দিনের বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে আপনাদের। তাহলে আপনাদেরকে যদি নেতৃত্ব দিতে হয়, আপনাদেরকে সামনে আগে আসতে হবে না? এই জন্য আজকের প্রোগ্রাম থেকে এটাই হোক শিক্ষা, আমরা শুধুমাত্র এই ভাষণ নিয়ে চিন্তা করছি না, আমরা গাজীপুর নিয়ে চিন্তা করছি না, আমরা গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ নিয়ে চিন্তা করতে চাই। আমরা বিশ্বাস করি আফগানিস্তানে যে শিশুকে হত্যা করা হয়েছে সেটা আমার ভাই, আমরা বিশ্বাস করি সিরিয়ায় যে ভাইদেরকে আমার হত্যা করেছে সেও আমার ভাই, আমরা বিশ্বাস করি মায়ানমারে যে রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে সেটাও আমার ভাই, আমরা বিশ্বাস করি দেশের আলেম উলামা থেকে শুরু করে দল মত নির্বিশেষ সমস্ত মুসলিম হচ্ছে আমরা এক। আজকে মাথায় যদি কোনো আঘাত লাগে, পায়ে যেরকম ব্যথা অনুভব করতে পারি, আমার পায়ে ব্যথা লাগলে মাথায় যেরকম অনুভব হয়, অনুরূপভাবে আজকে মুসলিম উম্মাহর ঐক্যের জন্য আমরা নেতৃত্ব দিতে যাচ্ছি। এই নেতৃত্ব দিতে হলে আপনাদেরকে সবার আগে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে, যোগ্যতার কোনো বিকল্প নেই। এই জন্য আজকে যারা আসছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের সম্পর্কে আরো ভালো করে জানুন। আমাদের দ্বৈমাসিক পত্রিকা আছে, এটা পড়ুন, আমাদের একাডেমিক বইপত্র আছে, আমাদের জানুন, আমাদের নেতৃবৃন্দ, আপনাদের নেতৃবৃন্দ এখানে যারা আছে সামনের সারিতে, তাদের সাথে ব্যক্তিগত মহিলা করুন, ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট বাড়ান, আমরা কি করি, আমরা কি কাজ করতেছি। যদি আমাদেরকে ভালো লাগে, আমাদের কার্যক্রম, আমাদের একাডেমিক বিষয়, আমাদের সমস্ত বিষয় যদি ভালো মনে হয়, আমরা অনুরোধ করবো আপনারাও আমাদের এই সামনের সারিতে আসুন। অন্য দলের নেতা বানায় না, আর আমরা আপনাদেরকে নেতা বানানোর জন্য সবসময় চেষ্টা করি। আমরা এই আশা করতে পারি আপনাদের কাছে সামনের সারিতে আসবেন তো ইনশাআল্লাহ। আমরা ইসলামের এক একজন কালেমার জান্ডারি পতাকাবাহী একজন খালিদ, উমর, তারিক হতে চাই, পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়েছিলেন, আগামী দিনে যদি কোনো অন্যায় অবিচার করা হয়, আমরা শ্রমিকরা রাজপথে থেকে সেইভাবে বুক পেতে দিয়ে ইসলামকে কায়েম করবো ইনশাআল্লাহ। আমরা শ্রমিকের অধিকারকে কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান মেহমানের আলোচনা আমরা শুনলাম। মেহমানের সাথে একমত হতে পারি তো, আমরা যারা এখনো পিছনে আছে সামনে আগায় আসবো ইনশাআল্লাহ। এর উপস্থিতি আপনাদেরকে সবচেয়ে ভালো লাগছে একটা বিষয়, আপনারা শুরু থেকে এই গরমের ভিতরে যেভাবে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। এটা এই গরমের ভিতরে সম্ভব না, মানে আমাদের